আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাসরিন হুদা বিথি। প্রথমে ইউসিবি সংবাদ শিরোনাম। রাজশাহী অভিমুখে খালেদা জিয়া রোড মার্চ আজ। তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের বিল আনলেই সংসদে যাবে বিএনপি। দুই ভাগ হচ্ছে ঢাকা সিটি কর্পোরেশন। আইনের খসড়া মন্ত্রিসভায় অনুমোদন। জটিলতা বাড়ার আশঙ্কা বিশেষজ্ঞদের। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে সেনা মোতায়েন ও সিসিটিভি বসানোকে স্বাগত জানালেও ইলেকট্রনিক ভোটিং নিয়ে অনেকের উদ্বেগ। প্রবৃদ্ধি দারিদ্র্য বিমোচনে সাফল্য থাকলেও বিনিয়োগ নিয়ে দুর্ভাবনায় অর্থমন্ত্রী। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও পুঁজিবাজারে আস্থা ফিরিয়ে আনাই বড় চ্যালেঞ্জ বললেন বাংলাদেশ ব্যাংক গভর্নর। এবং শেয়ার বাজারে বিনিয়োগে কর রেয়াত মিউচুয়াল ফান্ডের আয়কর মুক্তির প্রজ্ঞাপন জারি। আন্দোলন চালিয়ে যাবার ঘোষণা বিনিয়োগকারীদের। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত সংবাদ। সিলেটের পর আজ শুরু হচ্ছে বিএনপির রাজশাহী বিভাগের রোড মার্চ। এতে ব্যাপক উপস্থিতির মাধ্যমে জনগণ আবারও ক্ষমতাসীনদের বিরুদ্ধে অনাস্থা জানাবে বলে আশা করছে দলটি। বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম ব্যর্থ করতে বিভিন্ন স্থানে প্রতিবন্ধক সৃষ্টি করা হচ্ছে। তবে শেষ পর্যন্ত বিরোধী দলের গণতান্ত্রিক কর্মসূচি সরকার সহযোগিতা করবে বলে আশা করেন তিনি। বিস্তারিত মইনুল আহসান। রাজশাহী বিভাগের রোড মার্চ মঙ্গলবার সকালে ঢাকা থেকে সড়ক পথে রওনা হবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। গাজীপুরের কালিয়াকৈরে প্রথম পথসভায় বক্তব্য রাখবেন তিনি। টাঙ্গাইল সিরাজগঞ্জে একাধিক পথসভার পর কাল বিকেলে বগুড়ায় তার জনসভা। পরদিন নওগাঁর পথসভা শেষে বেগম জিয়া বিকেলে চাঁপাইনবাবগঞ্জের জনসভায় যোগ দেবেন। বেগমকে স্বাগত জানাতে সংশ্লিষ্ট জেলাগুলোতে চলছে ব্যাপক প্রস্তুতি। রাজশাহী বিভাগে বিএনপির রোড মার্চ কর্মসূচির প্রধান সমন্বয়ক নজরুল ইসলাম খান বলেন, উত্তরবঙ্গের মানুষ এখন বেগম কৃষি যে উপকরণ সেগুলোর দামে সরকার বাড়িয়ে দিয়েছে। জনগণ আর অপেক্ষা করতে রাজি না, তারা পরিবর্তন চায় দ্রুত। আর সেই দ্রুত পরিবর্তন তারা আশা করে খালেদা জিয়ার নেতৃত্বে সম্ভব হবে। এই কর্মসূচি হবে শান্তিপূর্ণ এমন দাবি করে তিনি আশা করছেন এতে বাধা দেবে না সরকার। সিরাজগঞ্জে হাতি কামরুলে আমরা মিটিং করবো, সেখানে বাধা দেওয়ার চেষ্টা হয়েছে। একইভাবে অন্যান্য জায়গায় গণতান্ত্রিক শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচিকে উৎসাহিত করা না হলে, এটাকে বাধাগ্রস্ত করা হলে, তাহলে রাজনীতি উত্তপ্ত হবে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল, বর্তমান সরকারের পদত্যাগ ও মধ্যবর্তী নির্বাচনের দাবিতে গত ২৭ সেপ্টেম্বর ঢাকার সমাবেশ থেকে ৩ বিভাগে রোড মার্চ জনসভার কর্মসূচি ঘোষণা করেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। মইনুল আহসান, এটিএন বাংলা, ঢাকা। এদিকে সংসদের আসন্ন অধিবেশনে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের বিল উত্থাপিত হলে বিএনপি সংসদে যোগ দিতে পারে বলে জানিয়েছেন বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক। জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে তিনি একথা জানান। সংসদকে অকার্যকর দাবি করে বিরোধী দলীয় চিফ হুইপ অভিযোগ করেন, সেখানে সরকারের দুর্নীতি নিয়ে কথা বলতে দেয়া হয় না। মন্ত্রীরা দুর্নীতিতে পারদর্শী হওয়ায় পদ্মা সেতু থেকে বিশ্বব্যাংক মুখ ফিরিয়ে নিয়েছে বলেও মনে করেন তিনি। ঢাকা সিটি কর্পোরেশনকে ২টি আলাদা সিটি কর্পোরেশনে ভাগ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নামে ভাগ করতে স্থানীয় সরকার সিটি কর্পোরেশন আইনের সংশোধিত খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। একটি সিটি কর্পোরেশন থেকে এত বেশি নাগরিককে পর্যাপ্ত সেবা দেওয়া সম্ভব না হওয়ায় সরকার এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব। গোলাম পারভেজের রিপোর্ট। অনেক জল্পনা কল্পনার পর ঢাকা সিটি কর্পোরেশন অবশেষে দুই ভাগে ভাগ হতে যাচ্ছে। ৪০০ বছরেরও বেশি পুরনো এই নগরীর জনসংখ্যা ও আয়তন বাড়তে থাকায় সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। ১৫০ বর্গ কিলোমিটার আয়তনের ঢাকা মহানগরীতে এখন মোট ওয়ার্ড ৯২টি। সরকার মনে করে নাগরিকদের সেবা দেওয়ার ক্ষেত্রে এত বড় এলাকা ও জনসংখ্যা সামলানো একটি সিটি কর্পোরেশনের জন্য প্রায় অসম্ভব হয়ে পড়েছে। তাই সেবার মান বাড়াতে এবং ক্রমবর্ধমান নগরীর ভবিষ্যতের কথা ভেবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নামে আলাদা দুটি স্থানীয় সরকার পরিষদ গঠন করা হচ্ছে। একটি সিটি কর্পোরেশনের পক্ষ থেকে ঢাকাবাসীকে, নগরবাসীকে
বিভিন্ন সেবা প্রদান প্রায় অসম্ভব হয়ে পড়ায়, অর্থাৎ কাঙ্ক্ষিত সেবা দেওয়া যাচ্ছে না বলেই এই আইনের মাধ্যমে ঢাকা সিটি কর্পোরেশনকে দুটি ভাগে বিভক্ত করা হয়েছে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন হবে পুরনো ঢাকা সহ রাজধানীর অপেক্ষাকৃত পুরনো এলাকার 56টি ওয়ার্ড নিয়ে। এর মধ্যে থাকবে 24 থেকে 36 নম্বর ওয়ার্ড, 48 থেকে 53 নম্বর ওয়ার্ড এবং 56 নম্বর ওয়ার্ড থেকে 92 নম্বর ওয়ার্ড। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে থাকবে রাজধানীর অপেক্ষাকৃত নতুন বা উত্তর অংশ। 36টি ওয়ার্ড নিয়ে গঠিত এই সিটি কর্পোরেশনের মধ্যে থাকবে 1 থেকে 23 নম্বর ওয়ার্ড, 37 থেকে 45 নম্বর ওয়ার্ড এবং 54 ও 55 নম্বর ওয়ার্ড। স্থানীয় সরকার সিটি কর্পোরেশন আইন 2009 এর সংশোধনের প্রস্তাব নীতিগত অনুমোদন, এটি অনুমোদন দেওয়া হয়েছে। ঢাকা শহর বর্তমানে একটি সিটি কর্পোরেশন, এ থেকে দুটি করার লক্ষ্যে আইনটি করা হয়েছে। মন্ত্রিসভা অনুমোদিত এই স্থানীয় সরকার সিটি কর্পোরেশন আইনের সংশোধিত খসড়া আগামী সংসদ অধিবেশনে পাশ হতে পারে বলে জানা গেছে। গোলাম পারভেজ, এটিএন বাংলা, ঢাকা। ঢাকা সিটি কর্পোরেশনকে দুই ভাগে ভাগ করার সরকারি সিদ্ধান্তের ফলে নাগরিক উপকার না বেড়ে বরং জটিলতা বাড়বে বলে মনে করেন বিশেষজ্ঞরা। তাদের মতে সরকারের এই সিদ্ধান্তটি ঝুলে থাকা সিটি কর্পোরেশনের নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক উদ্দেশ্যে নেওয়া। সিদ্ধান্তটি মোটেই দূরদর্শী সম্পন্ন নয় বলেও মনে করেন তারা। নগরী তো আমাদের চেয়ে আকারে ছোট না, জনসংখ্যা হয়তো আমাদের চেয়ে এখন কি কম হতে পারে কিছুটা। এটা তো একটা সিটি কর্পোরেশন দিয়ে, একটা নগর কর্পোরেশন দিয়ে চলছে। বোম্বে শহর এটাও কিন্তু অনেক বড় শহর, তো সুতরাং শহর বড় হলেই এটাকে আলাদা করে না ফেলেও কিন্তু এটা সমস্যার সমাধান করা যায়। তা আমাদের সিটি কর্পোরেশনের আদলটা হচ্ছে মেয়র সর্বস্ব। ঢাকা সিটি কর্পোরেশন কাউন্সিল বহুদিন ধরে সভা নেই। এখানে মেয়র সাহেব ডিপার্টমেন্টাল হেডদের নিয়ে কিন্তু সিটি কর্পোরেশনের প্রশাসন চালাচ্ছেন। সমস্যা কিন্তু ওখানে। এখন একই সমস্যাটা রেখে দিয়ে আবার দুইটা কর্পোরেশন করলে কিন্তু সমস্যার সমাধান হচ্ছে না। আওয়ামী লীগের নির্বাচিত মেয়র এবং বিএনপির নির্বাচিত মেয়র উভয় পক্ষের নির্বাচিত মেয়ররাই বলে আসছিলেন এবং ঢাকাতে এবং চট্টগ্রামে যে সিটি গভর্নমেন্ট তৈরি করার দরকার আছে, অর্থাৎ মিউনিসিপ্যালিটি ছাড়া আরো যে সমস্ত প্রতিষ্ঠান সেবা প্রদান করে থাকে সেগুলোকে অন্তর্ভুক্ত করে একটা শক্তিশালী সিটি সরকার গঠন করার প্রয়োজন রয়েছে। ঢাকা মিউনিসিপ্যালিটিকে দুই ভাগ করে দিলে পরে এই ধরনের সিটি গভর্নমেন্ট আর কোনোদিন করা যাবে না, কারণ ওয়াসা একটাই থাকবে, দেশা একটাই থাকবে, অথচ মিউনিসিপ্যালিটি দুইটা থাকবে। তাদের প্রশাসনিক ব্যয় বেড়ে যাবে, কারণ মেয়র থেকে শুরু করে চিফ রেভিনিউ অফিসার, চিফ ইঞ্জিনিয়ার, চিফ হেলথ অফিসার, অমুক তমুক যত পদ আছে এগুলি আবার নতুন করে সৃষ্টি করা হবে। তার জন্য জনগণের করের অতিরিক্ত টাকা ব্যয় হবে। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে সেনা মোতায়েন ও ভোট কেন্দ্রে সিসিটিভি বসানোর সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে মেয়র প্রার্থীরা। তবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে ইভিএম এর ব্যবহার নিয়ে উদ্বিগ্ন তারা। সাধারণ ভোটাররা ইভিএম ব্যবহার করতে পারবে কিনা বা এই মেশিনে ভোট কারচুপির কোনো সুযোগ আছে কিনা তা নিয়ে উৎকণ্ঠা তাদের। নারায়ণগঞ্জ প্রতিনিধি আব্দুল সালামকে সাথে নিয়ে রিপোর্ট করছেন শাহনাজ বন্নি। দেশে এবারই প্রথমবারের মতো কোন নির্বাচনে নির্বাচন কেন্দ্রগুলোতে সিসি ক্যামেরা বসানোর সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। 20টি নির্বাচনী কেন্দ্রে এই ক্যামেরা বসানো হবে। গুরুত্বপূর্ণ 3 জন মেয়র প্রার্থী তাদের নির্বাচনী প্রচারণার ফাঁকে প্রায় এক সুরে একে অভিনন্দিত করেছেন। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলিতে অবশ্যই সিসি ক্যামেরা দেওয়া হোক, সেটা বাহিরে না ভিতরে, যে ভিতরে যেন কোনো ধরনের কারচুপি না হয়, ঠিক তদ্রুপভাবে বাইরেও দিতে হবে, যেন সন্ত্রাসীরা অথবা বহিরাগতরা এসে ওইখানে কোন রকমের ভয়ভীতি প্রদর্শন করতে না পারে। আমি মনে করি সবগুলি সেন্টারে বসানো উচিত। এটা এমন কোন ব্যয়বহুল না, প্রজেক্ট না, তো বিচার কেন 163 দিয়ে বসানো হোক। মানুষ আস্থার মধ্যে থাকুক, এই জন্য সেনা মোতায়েনের পাশাপাশি প্রতিটা কেন্দ্রে সিসি ক্যামেরা থাকে। এছাড়াও এবারের নির্বাচনে নারায়ণগঞ্জের 9টি ওয়ার্ডের 67টি কেন্দ্রে চালু করা হবে ইলেকট্রনিক ভোটিং মেশিন ব্যবহার করে ভোট দেওয়ার রীতি। তবে মেয়র প্রার্থীরা ইভিএম নিয়ে নিজেদের দ্বিধা এবং আশঙ্কার কথাই তুলে ধরেন। ইভিএমটাকে আমি স্বাগত জানিয়েছি, একটা নতুন টেকনোলজি, কিন্তু এখন দিনের পর দিন উৎকণ্ঠিত হচ্ছি, ভয় পাচ্ছি। সাধারণ মানুষ জানে না কিভাবে ভোটটা দিতে হবে। যে সমস্ত ওয়ার্ডগুলিতে ইভিএম এর ভোটিং নেওয়ার সিদ্ধান্ত হয়েছে সে এলাকার লোকজন বলা চলে কিছুটা অশিক্ষিত। ইভিএম সাধারণ মানুষ বোঝে না, যারা ইলেকট্রনিক সিস্টেমটার সাথে পরিচিত না
তারা ঠিক মতো ভোটটা দিতে পারবে না। বিরোধী দলকে আস্থা নিয়ে কাজ করা উচিত, যাতে কেউ সুযোগ না পায় কথা বলার। নির্বাচন হয়ে যাবে, যদি আল্লাহ আমাদের জয়লাভ করে তখন বলবে ইভিএম মেশিন দিয়ে জয়লাভ করে ফেলেছি, সেটা আমরা চাই না। তবে রিটার্নিং অফিসার জানান, এর আগে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে সাফল্যের সাথে ইভিএম ব্যবহার করা হয়েছে। নারায়ণগঞ্জেও কোনো সমস্যা হবে না বলে আশা তার। ইলেকশন কমিশন চ্যালেঞ্জ দিচ্ছে, যদি কেউ দেশি অথবা বিদেশি এক্সপার্ট নিয়ে এটা প্রমাণ করতে পারে যে এটা হ্যাং করা যায় বা ম্যানিপুলেট করা যায়, তাহলে তারা এই পদ্ধতি বাদ দেবে। এটা তো লেখাপড়ার কিছু নাই, শুধু যে তাকে মনস্থির করতে হবে যে কোথায় ভোট দেবে, সেই প্রতীকের ওখানে সাদা একটা বোতাম আছে, বোতামে টিপ দিয়ে চলে আসবে। নির্বাচন কমিশনের মতে সেনা মোতায়েন, সিসি ক্যামেরা বসানো কিংবা ইলেকট্রনিক ভোটিং পদ্ধতি, এসব কিছুরই উদ্দেশ্য একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান। নির্বাচনে জয় পরাজয় থাকবেই, কিন্তু নির্বাচনটি যদি সবার কাছে গ্রহণযোগ্য হয়, অবাধ এবং সুষ্ঠু হয়, তাহলে শেষ বিচারে জয়ী হবে গণতন্ত্র, এমনটি বলেন রাজনৈতিক বিশ্লেষকরা। শাহনাজ মুন্নি, এটিএন বাংলা, নারায়ণগঞ্জ। এদিকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনের ভোটারদের ইভিএম পদ্ধতিতে ভোট প্রদানের উপর প্রশিক্ষণ দেওয়া শুরু করেছে নির্বাচন কমিশন। 3টি থানার 3টি ওয়ার্ডের ভোটারদের ইলেকট্রনিক ভোটিং মেশিনের মাধ্যমে ভোট দেওয়ার পদ্ধতি শেখানো হয়। বিপুল সংখ্যক ভোটার এ সময় উপস্থিত ছিলেন। আজ 8, 17 ও 23 ওয়ার্ডের ভোটারদের এই সংক্রান্ত প্রশিক্ষণ দেওয়া হবে। একইভাবে পর্যায়ক্রমে নির্দিষ্ট ওয়ার্ডের ভোটারদের প্রশিক্ষণ দেওয়া হবে বলে জানিয়েছেন রিটার্নিং অফিসার বিশ্বাস লুৎফুর রহমান। প্রবৃদ্ধি, দারিদ্র্য বিমোচনে সাফল্য থাকলেও বিনিয়োগ নিয়ে দুর্ভাবনায় আছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। বাংলাদেশ ব্যাংক গভর্নরের ভাষায় চ্যালেঞ্জ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও পুঁজিবাজারে আস্থা ফিরিয়ে আনা। আর বাণিজ্যমন্ত্রী মনে করেন, দেশের অর্থনীতি যে ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে চলছে তা অস্বাভাবিক নয়। ঢাকা চেম্বার ও মেট্রোপলিটন চেম্বার আয়োজিত এক সম্মেলনে এসব কথা বলেন তারা। সানাউল হকের রিপোর্ট। আলোর মুখ দেখল সরকারি বেসরকারি অংশীদারিত্বের বড় উদ্যোগ ঢাকা কাস্টম হাউস অটোমেশন। এর ফলে কাস্টমস কার্যক্রমে গতি আসবে, দুর্নীতি অনিয়ম কমবে, সহজ হবে ব্যবসা বাণিজ্য। তবে সরকারি বেসরকারি যৌথ অংশীদারিত্বে কেবল এ ধরনের উদ্যোগই নয়, ব্যবসা বাণিজ্য নিয়ে গবেষণা, বিশ্লেষণ ও সংস্কারের জন্য তৈরি হল বিজনেস ইনিশিয়েটিভস লিডিং ডেভেলপমেন্ট বিল। উদ্বোধনী অনুষ্ঠানে সরকারি বেসরকারি ও বিদেশি বিনিয়োগ বাড়ানোকে অর্থনীতির জন্য বড় চ্যালেঞ্জ বলে উল্লেখ করেন অর্থমন্ত্রী। From not simply the private sector of Bangladesh, but also from direct foreign investment. It is the bureaucratic hassle, which is the handicap, which is the sort of impediment there. রপ্তানি কমে যাওয়ায় অর্থনীতিতে কিছুটা প্রভাব পড়লেও তা নিয়ে খুব বেশি চিন্তিত নন বাণিজ্যমন্ত্রী। আর বাংলাদেশ ব্যাংক গভর্নর মনে করেন, মূল্যস্ফীতির শিকার প্রতিবেশী সব দেশের অর্থনীতি। শেয়ার বাজারের আস্থা ফেরাতে ব্যবসায়ীদের উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি। Inflation is indeed somewhat beyond comfort zone for some months now, but this is not unique to us. Stock markets across the globe are now jittery from big growth and imbalances in major advanced economies. আমাদের এক্সপোর্ট অতটা স্লো হয়নি, যার জন্য খুব বেশি চিন্তা করে কারণ আছে। উই অল হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড, ইকোনমি কিন্তু সবসময় একদিনে মুভ করে না। অনুষ্ঠানে ব্যবসা বাণিজ্য ও অর্থনীতির নানা বিষয়ে আলোচনায় অংশ নেন শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া এবং এনবিআর চেয়ারম্যান ডক্টর নাসির উদ্দিন আহমেদ। সানাউল হক, এটিএন বাংলা, ঢাকা। শেয়ার বাজারের অস্থিরতা কাটাতে বিনিয়োগ কর রিয়াদ সুবিধা বহাল, মিউচুয়াল ফান্ডের আয় কর মুক্ত করা ও শেয়ার বেচা কেনার ক্ষেত্রে ব্রোকারেজ হাউসের কমিশন কমানোর প্রজ্ঞাপন জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড। এছাড়া পুঁজিবাজারের অস্থিরতা পর্যবেক্ষণ করে ব্যবস্থা নেওয়ার জন্য প্রধানমন্ত্রীর নির্দেশে অর্থমন্ত্রীকে প্রধান করে একটি উপদেষ্টা কাউন্সিল গঠন করা হয়েছে। এরপরও পুঁজিবাজারের স্থায়ী স্থিতিশীলতার দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন সাধারণ বিনিয়োগকারীরা। আরিফ হোসেনের রিপোর্ট। পুঁজিবাজারের ধারাবাহিক অস্থির পরিস্থিতি সরকারের নীতি নির্ধারকদের ভাবিয়ে তোলে। বিশেষ করে রোববার বিনিয়োগকারীরা আমরণ অনশন শুরু করলে পরিস্থিতি আরো জটিল হয়। এর একদিন পরই পুঁজিবাজারের অস্থিরতা কাটাতে বেশ কিছু সিদ্ধান্ত আসে। এর মধ্যে রয়েছে বিনিয়োগের কর রেয়াত সুবিধা বহাল, মিউচুয়াল ফান্ডের আয়কর মুক্ত করা ও ব্রোকারেজ হাউসের কমিশন কমিয়ে আনা। এনবিআর এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করায় বাজার চাঙ্গা হয়ে উঠবে বলে মনে করেন এসিসির চেয়ারম্যান। সংবাদ সম্মেলনে তিনি জানান, পুঁজিবাজার স্থিতিশীল করতে প্রধানমন্ত্রী নিজে মনিটরিং কমিটি গঠন করতে নির্দেশ দিয়েছেন। 0.10%
যে কমিশন ছিল পূর্বের মতো সেটাকে 5 পয়সা বা 0.05% করা হয়েছে এবং এটা আজকের থেকেই কার্যকর হবে। যে বিনিয়োগ যে কর রেয়াতি পাওয়া যেত, রিবেট পাওয়া যেত, সেটাকেও এটা কর রিবেট পাওয়া যাবে এবং এটা কার্যকর করা হয়েছে 1 জুলাই 2011 থেকে। মিউচুয়াল ফান্ড থেকে আয় যে কোনো ধরনের আয় এটা করমুক্ত থাকবে। একই সাথে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বাণিজ্যিক ব্যাংকগুলোর এমডিদের সাথে বৈঠক করে পুঁজিবাজারে তারল্য সংকট কাটানোর পরামর্শও দিয়েছেন। বাজারে ক্যাশ ফ্লো কিছু দেওয়া যায় কিনা, আমরা ইন্টারেস্ট কিছু মাফ করার চিন্তা ভাবনা করব, আমরা ছোট আকারে নতুন কাউকে মার্জিন লোন দেওয়ার চিন্তা ভাবনা করব। দিনের শুরুতে ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেনে ভর্তিভাব থাকলেও দুপুরের পর থেকে বাজারে সূচকের চাঙ্গা ভাব দেখা দেয়। তবে হাতবদল হয়েছে মাত্র 228 কোটি টাকার শেয়ার। আন্দোলনকারীরা বলেছেন সাময়িক ব্যবস্থা নয়, পুঁজিবাজারের স্থায়ী স্থিতিশীলতার দাবিতে তারা আমরণ অনশন কর্মসূচি চালিয়ে যাবেন। সোমবার সকালে বিনিয়োগকারীদের অনশন কর্মসূচি থেকে মাইক ছিনিয়ে নিয়ে পুলিশ তাদের হটিয়ে দেয়। এ সময় তাদের সভাপতি সহ 3 জনকে আটক করে পুলিশ। পুলিশি বাধায় ঢাকা স্টক এক্সচেঞ্জের সামনে থেকে অনশনকারীরা সরে গিয়ে অবস্থান নেন জাতীয় প্রেস ক্লাবের ভেতরে। আরিফ হোসেন, এটিএন বাংলা, ঢাকা। 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় পলাতক আসামি বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে তার পরিবারের আইনজীবী নিয়োগের কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলি সৈয়দ রেজাউর রহমান। তারেক রহমানের আইনজীবী ব্যারিস্টার আব্দুর রেজ্জাক খান বলেছেন, পুরো বিষয়টি আদালতের এখতিয়ার। এই মামলার অভিযুক্ত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ভাগ্নে সাইফুল ইসলাম ডিউককে মামলার দায়ে থেকে অব্যাহতি চেয়ে করা আবেদনের শুনানি শেষে তিনি সাংবাদিকদের একথা বলেন। মামলার পরবর্তী শুনানির দিন ঠিক করা হয়েছে 23শে অক্টোবর। পুলিশের এক সদস্যকে পিটিয়ে আহত করার অভিযোগে রাজধানীতে 7 মহিলা সহ 11 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মোহাম্মদপুরের মনসুরাবাদ এলাকার এক ভবনে এই ঘটনা ঘটে। ভবনের বাসিন্দাদের অভিযোগ, দোতলায় বসবাসকারী এক মহিলা অনেকদিন ধরে সেখানে অসামাজিক কার্যকলাপ চালিয়ে আসছে। তবে প্রতিবেশীরা এর প্রতিবাদ জানিয়ে পুলিশের শরণাপন্ন হলেও পুলিশ ওই মহিলার পক্ষে অবস্থান নেয়। অন্যদিকে পুলিশ জানায়, কর্তব্যরত অবস্থায় এক পুলিশ সদস্যকে গুরুতরভাবে আহত করেছে ওই ভবনের বাসিন্দারা। পুলিশ আরও জানায়, ওই মহিলার বিরুদ্ধে কোনো প্রমাণ পাওয়া যায়নি। এই ঘটনায় আদাবর থানায় 2টি মামলা করা হয়েছে। অবশেষে সৌদি আরবে হাজির বদলে হাজি পাঠানোর বিষয়টির অনুমোদন দিয়েছে সরকার। ধর্মসচিবের সাথে হজ এজেন্সিগুলোর সংগঠন হাবের বৈঠকের পর 5% হারে রিপ্লেসমেন্ট পদ্ধতিতে হাজি পাঠানোর অনুমোদন দিয়েছে বলে জানিয়েছে হাবের সভাপতি জামাল উদ্দিন। 2 দিন আগে হাব প্রতিনিধিদের সাথে প্রধানমন্ত্রীর বৈঠকের পর তিনিও এতে ইতিবাচক সাড়া দেন। দীর্ঘদিন ধরে হাজির বদলে হাজি পাঠানোর দাবি করে আসছিল হজ এজেন্সিগুলো। পপুলার ফার্মাসিউটিক্যালস আন্তর্জাতিক সংবাদ। সিরিয়ার হোমস নগরীতে নতুন করে সংঘর্ষে পুলিশ সহ কমপক্ষে 25 জন মারা গেছে। মিছিলে সেনাবাহিনীর গুপ্ত ঘাতক গুলি চালায় বলে কেউ কেউ দাবি করলেও সরকার একে জঙ্গিদের কাজ বলে উড়িয়ে দিয়েছে। প্রেসিডেন্ট বাশার আল আসাদের পক্ষ থেকে বলা হয়েছে, নিরীহ মানুষ ও নামীদামি ব্যক্তিদের হত্যা করাই জঙ্গিদের টার্গেট। সরকার বিরোধী বিক্ষোভে উত্তাল থাকায় গত কয়েকদিন ধরে সেখানে ট্যাঙ্ক ও ভারী অস্ত্রসহ ব্যাপক নিরাপত্তাকর্মী মোতায়েন রাখা হয়েছে। প্রেসিডেন্ট আসাদের বিরুদ্ধে গত মার্চ থেকে শুরু হওয়া বিক্ষোভে এ পর্যন্ত মারা গেছে 3,000-এরও বেশি মানুষ। এদিকে বিরোধীর পক্ষের সাথে আলোচনা শুরু করতে দামেস্ক সরকারকে 15 দিন সময় বেঁধে দিয়েছে আরব লীগ। এবার জানিয়ে দিচ্ছি পার্টেক্স খেলার খবর। শুরুতে ওয়ালটন বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট সংবাদ। ওয়ালটন সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে আজ। সিরিজ হারলেও শেষ ম্যাচ জিততে চায় স্বাগতিকরা। অন্যদিকে শেষ ওয়ানডে জিতে র্যাঙ্কিং এর জন্য পয়েন্ট বাড়ানোর দিকে মনোযোগী ওয়েস্ট ইন্ডিজ। তবে শেষ বেলায় বৃষ্টি কপালে কিছুটা হলেও ভাঁজ ফেলেছে 2 অধিনায়কের।
চট্টগ্রাম থেকে তাওসা ইসলামের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন সজল বর্মন। ভেন্যু হিসেবে চট্টগ্রাম বরাবরই বাংলাদেশের জন্য লাকি। তার উপর জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শেষ 4 ম্যাচের প্রতিটিতেই জিতেছে টাইগাররা। তাই সিরিজে হোয়াইট ওয়াশ এড়াতে এখন মুশফিকদের সাহস যোগাচ্ছে এই মাঠ। সবাই এনজয় করে আর কি মাঠে খেলতে, সবাই আত্মবিশ্বাস আছে এই মাঠে জিতবে আর কি। এজন্য ব্যাটসম্যানদের যে দায়িত্ব নিতে হবে তাও মানেন নাসির। তবে বৃষ্টির কারণে মাঠে তেমন প্রস্তুতি নিতে পারেনি ব্যাটসম্যানরা। কালকের ম্যাচে তো অবশ্যই আমরা জিততে চাই, এটা প্রথম টার্গেট আর কি, আর ভালো ক্রিকেট খেলবে এটাই। এদিকে টানা 2 ম্যাচ জিতে আগেই সিরিজ নিজেদের করে নেওয়া ওয়েস্ট ইন্ডিজ তৃতীয় ওয়ানডের আগে অনুশীলনে প্রায় 3 ঘন্টা ঘাম ঝরিয়েছে। হোয়াইট ওয়াশ কিংবা প্রতিশোধ নয়, বরং নতুন কথা শোনালেন ক্যারিবীয় অধিনায়ক ড্যারেন সামি। তবে ভাষা ভিন্ন হলেও কথার অর্থ যে একই তা বলাই বাহুল্য। If we win this series 3-love, we get 4 points, and if we win 2-1, we get no points. So it's important that we finish this series on a high, and I know all the guys are aware of that. So we'll come tomorrow and look to put in another professional display. ওয়ানডে র্যাঙ্কিংয়ে 8ম স্থানে থাকা ক্যারিবীয়দের পয়েন্ট 81। বাংলাদেশকে হোয়াইট ওয়াশ করলে যে 4 পয়েন্ট তারা পাবে, তাতে নিউজিল্যান্ডকে টপকে 7ম স্থানে যেতে না পারলেও কিছুটা সুবিধাজনক অবস্থায় পৌঁছাবে তারা। সিরিজ হারালেও মনোবল হারায়নি টাইগাররা। তার উপর চট্টগ্রামের এই ভেন্যুতে তাদের অতীত রেকর্ড আছে প্রেরণা হয়ে। জয় দিয়ে সিরিজ শেষ করে তাই নিজেদের হারানো সম্মান কিছুটা হলেও ফিরে পেতে চায় মুশফিক বাহিনী। তবে এজন্য ওয়েস্ট ইন্ডিজের সাথে সাথে বৃষ্টিকেও হার মানাতে হবে তাদের। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম থেকে তসিয়া ইসলাম, এটিএন বাংলা। সংবাদ শেষ করছি, তার আগে ইউসিবি সংবাদ শিরোনাম আরেকবার। রাজশাহী অভিমুখে খালেদা জিয়া রোড মার্চ আজ। তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের বিল আনলেই সংসদে যাবে বিএনপি। 2 ভাগ হচ্ছে ঢাকা সিটি কর্পোরেশন। আইনের খসড়া মন্ত্রিসভায় অনুমোদন, জটিলতা বাড়ার আশঙ্কা বিশেষজ্ঞদের। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে সেনা মোতায়েন ও সিসিটিভি বসানোকে স্বাগত জানালেও ইলেকট্রনিক ভোটিং নিয়ে অনেকের উদ্বেগ। প্রবৃদ্ধির দারিদ্র্য বিমোচনে সাফল্য থাকলেও বিনিয়োগ নিয়ে দুর্ভাবনায় অর্থমন্ত্রী। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও পুঁজি বাজারে আস্থা ফিরিয়ে আনাই বড় চ্যালেঞ্জ বলেন বাংলাদেশ ব্যাংক গভর্নর। এবং শেয়ার বাজারে বিনিয়োগ কর রেয়াত, মিউচুয়াল ফান্ডের আয় করমুক্ত করে প্রজ্ঞাপন জারি, আন্দোলন চালিয়ে যাবার ঘোষণা বিনিয়োগকারীদের। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি।